যারা পড়াশোনা করতে যাইতেছে তারা কিন্তু মানে একটা অংশ 10-15% যেটা বললাম, তারা ম্যাক্সিমামই পড়াশোনার ভিতর থেকে হোক অথবা কোনো ওয়ে বের করে হোক, যেভাবে হোক সেটেলমেন্ট হইয়া যে কোনো একটা সেকেন্ড পাসপোর্ট করে ফেলতেছে। সে কিন্তু বাংলাদেশের পাসপোর্টের উপরে ডিপেন্ডেন্ট থাকতেছে না, সে একটা সেকেন্ড পাসপোর্ট করে ফেলতেছে। তো যখন সে সেকেন্ড পাসপোর্ট করে ফেলতেছে তখন সে প্রেফার করে, নিজের মন থেকেই সে চায় বাংলাদেশের পরিচয় না দিয়ে সে তার সেকেন্ড পাসপোর্ট ইউজ করতে, কারণ ওই পাসপোর্টটা তখন শক্তিশালী এবং ওইটা দিয়ে সে সব জায়গায় ইজিলি অ্যাক্সেস পাবে, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে অ্যাক্সেস পাবে না। তাহলে যে বাংলাদেশের পাসপোর্টের ব্যবহার কইরা ভালো একটা পজিশনে যাচ্ছে, সে কিন্তু বাংলাদেশের পাসপোর্টটাকে আর আপগ্রেড করার জন্য কাজ করতেছে না, সে অন্য একটা দেশের পাসপোর্টের নিজের আইডেন্টি বানাইয়া কাজ করতেছে, ওই দেশের লাভ হইতেছে, বাংলাদেশে কিন্তু লাভ হইতেছে না। আর যারা মানে সিগ্রেট মানে এই যে ওয়ার্কার লেভেল যারা থাকতেছে, তাদের আসলে এই সুযোগই আসে না কোনো দিন জীবনে যে তার পাসপোর্টটা অন্য কোনো দেশের পাসপোর্টে রূপান্তরিত করবে। সারাটা জীবন সে কলুর বলদের মতো খাইতে যাচ্ছে, দেশেই শুধু টাকা পাঠাই যাচ্ছে, না নিজের কোনো আপগ্রেড করতে পারতেছে, না দেশের পাসপোর্টের আপগ্রেড করতে পারতেছে। অর্থনীতি শক্তিশালী করতেছে, অর্থনীতির রেমিটেন্স দিয়া 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 পুরো অর্থনীতি ফুলায় ফাঁপায় ফেলতেছে, বাট সেটা থেকে তো পাসপোর্টটা শক্তিশালী হইলে তার ফ্যামিলির কোনো একটা পার্সন মানে উপকারিত হইতো। সাপোজ আজকে থেকে 20 বছর 30 বছর আগে যারা ইউএসএতে গেছে, কানাডাতে গেছে, অস্ট্রেলিয়াতে গেছে, ইটালিতে গেছে, এক প্রজন্ম হয়ে সেকেন্ড প্রজন্মতে তারা আছে, এরকম যারা আছে তারা দেখবেন অনেক সহজে অনেকেই গেছে গলাকাটা ভিসা, মানে একজনের পাসপোর্টে আরেকজন ছবি লাগাই চলে গেছে, তারা আজকে ওইখানে প্রতিষ্ঠিত। কতটা ইজি ছিল, ঠিক আছে, ওই সময় টেকনোলজি অতটা ব্যাকডেটেড ছিল, আচ্ছা বুঝলাম। তো উনি ওইখানে গিয়া ব্যবসা করুক, চাকরি করুক, নিজের কেরিয়ার করে একটা পর্যায়ে গেছে। আজকের দিনে উনারই ফ্যামিলির কাউকে বাংলাদেশ থেকে নিতে হইলে ওনার যে কাঠখড় পুরাইতে হয়, ওনার যে কষ্ট করতে হয়, এইটার সিংহভাগ কষ্টটা যদি উনি বাংলাদেশের পাসপোর্টের উপরে শুধু এফোর্টটা দিতে যায়, না আমরা পাসপোর্টটাকে একটু উন্নত করি, তাহলে এই মানে চাপটা ওনাদের প্রয়োজন হতো না। এখন সলিউশন কি হইতে পারে আমার মতে, বা আমি আমার অ্যানালাইসিস থেকে, আমি আমার মতামত থেকে এতক্ষণ জাস্ট আপনাকে কারণটা বললাম, সলিউশন কি হইতে পারে। আমি দেখি সলিউশন কি, সলিউশন হচ্ছে আমরা স্পেসিফিক কিছু কান্ট্রির সাথে আমরা এই যে মানে হিউম্যান এক্সপোর্ট, যেটা মানে আমাদের জনসংখ্যা যেহেতু বেশি, আমাদের গভর্নমেন্টের উচিত হিউম্যান এক্সপোর্টের দিকে নজর দেওয়া। হিউম্যান মানে মানুষের যে আমাদের অ্যাভেলেবিলিটি যত বাড়তেছে, যত পরিমাণ জনসংখ্যা বাড়তেছে, এটার জনশক্তিতে রূপান্তরিত কইরা অন্য দেশে এক্সপোর্ট করা, ওইটার মাধ্যমে টাকা ইনকাম করা। এইটা যদি একটা গভর্নমেন্ট নিতে পারে, ইনিশিয়েটিভ নিতে পারে, আমি বেশি গভর্নমেন্টের উপরে আসলে ডিপেন্ডেন্ট হইতে চাই না, কারণ গভর্নমেন্ট সেক্টরের থেকে প্রাইভেট সেক্টর আসলে দেশ ডেভেলপমেন্ট বলেন, আপনাদের ব্যক্তিগত উন্নয়নের বলেন, সব কিছুর ক্ষেত্রে প্রাইভেট সেক্টরটা আসলে কাজে দিবে বেশি। মানে গভর্নমেন্টের ভাই অনেক মাথা ব্যথা, অনেক কিছু তার সামলাইতে হয়। আপনার আমার একজন দুইজনের চিন্তা করে গভর্নমেন্টের চলবে না, অনেক কিছু সামলাইতে হয়। তো গভর্নমেন্টের মতো থাকুক। প্রাইভেটাইজ চিন্তাভাবনা যদি করি, সাপোজ আমি যদি চিন্তা করি আমার এলাকার 5টা ভাই বা আমার পরিচিত 5জনকে যদি কেউ বিদেশ যাওয়ার জন্য আগ্রহী থাকে, আমি যোগাযোগ করি বা আমার সাথে যোগাযোগ করেন, ভাই তুমি প্রথমে ইংলিশটা শিখো, অ্যাটলিস্ট ইংলিশে কমিউনিকেশন করাটা শিখো। ইয়েস নো ভেরি গুড এটা কোনো কমিউনিকেশন না, তোমার ডিসেন্ট লেভেলের ইংলিশ জানতে হবে, যে তুমি ওই দেশে পৃথিবীর যে কোনো দেশে তোমার ফেলাই দিলে তুমি জাস্ট যাতে সারভাইভ করতে পারো, নাম্বার 1। নাম্বার 2, তুমি যে কোনো একটা ক্যাটাগরির স্কিল অর্জন করো, সেটা যদি জুতা সেলাই করা হয়, মুচির কাজও হয়, জুতা সেলাই করা, এইটা যে যদি তুমি এক্সপার্ট হইতে পারো বা এইটার স্কিলটা যদি তোমার থাকে, পৃথিবীর যে কোনো দেশে যাও তোমার মূল্য আছে ভাই। বিদেশে কাজের মূল্য আছে, কিন্তু তোমার সেই কাজটা তো পারতে হবে। বিদেশে আইসে শিখলে তুমি যতদিনে শিখবা ততদিনে ওই চাকরির দিন শেষ। তোমার দেশ থেকে শিখে আসতে হবে, বিদেশে আইসেই তোমার ডেলিভারি করে দিতে হবে। তারা যখনই তোমার কাজ দেবে তখনই তোমার টাকা তোমার পকেটে ঢুকবে। তৃতীয়ত হচ্ছে যারা স্পেসিফিক কিছু কান্ট্রি যদি চুজ করেন, যেগুলোতে
মানে আমাদের যেহেতু জনসংখ্যা বাড়তেছে, এমন কোনো দেশ আমরা খুঁজে বের করি যেখানে জনসংখ্যা কমতেছে, যেখানে আমাদের চাহিদা বাড়বে। যেমন আমি একটা সাপোজ এক্সাম্পল ধরি, জাপান, অথবা ধরেন সাউথ কোরিয়া, অথবা যদি ইউরোপের কোনো দেশের কথা বলি, মানে ওদের ওইখানে কর্মক্ষম লোক কমতেছে, আমাদের কর্মক্ষম লোক বাড়তেছে। তো স্পেসিফিক একটা কান্ট্রি ফোকাস করে তুমি নিজেকে ডেভেলপ করো। তুমি জাপানে যাওয়ার জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখো, জাপানিজ কালচার নিজের মধ্যে অ্যাডাপ্ট করো, নিজের ভিতরে ওইখানে সার্ভাইভ করার মতো জিনিসগুলো তৈরি করো। ইউরোপের কোনো একটা কান্ট্রি ফোকাস করলে তুমি ওইটা নিয়ে ওই দেশের ল্যাঙ্গুয়েজ শেখো, ওই দেশের নিজে অ্যাডাপশনের জন্য সব কিছু করো। তো এইভাবে যদি তুমি নিজে একটা মানে ইনিশিয়েটিভ নিয়ে, ডেভেলপমেন্ট নিয়ে ওই দেশে ঢুকতে পারো, তুমি যদি 10 নিয়ে ঢুকো, ওই দেশ তোমার আরও 90 দিবে, তুমি 100 হয়ে যাবে। আর তুমি যদি 1 নিয়ে ঢুকো, তোমার ওই দেশ থেকে 90 দিলেও তোমার 91 হবে, তুমি 100 হইতে পারবা না। এই জন্য দরকার হচ্ছে তোমার এই ইনিশিয়েটিভটা নিজে থেকে, আগে থেকে নিজের তৈরি করা, প্রস্তুত করা। তারপরে এটার পাশাপাশি পাসপোর্টের কি করতে পারি আমরা? পাসপোর্ট শক্তিশালী করার জন্য আমরা যে সকল দেশে গিয়া আমাদের ভাই ব্রাদাররা অবৈধ হইতেছে, মানে মূল সমস্যাটা তো অবৈধ হওয়ার কারণে, যে আমরা থাইল্যান্ড ঘুরতে যাই আর বাংলাদেশ ব্যাক করতেছি না, থাইল্যান্ড থেকে নদী পার হয়ে মালয়েশিয়া যাইতেছি, অথবা অনেকে সাঁতার কাইটা অস্ট্রেলিয়া যাইতেছে। মানে এই যে প্রবলেমগুলা, এই অবৈধ ইমিগ্রেন্টগুলোরে আমরা আসলে একটা বৈধ চ্যানেলের মধ্যে নিয়ে পাঠানোর জন্য যদি একটা ব্যবস্থা করা যায়, ভাই অবৈধ যে যাইতেছে সে কিন্তু টাকা কম দিতেছে না, জীবনের ঝুঁকি কম নিতেছে না, বাট শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ গ্যাপের কারণে একটা মানুষ তার জীবন রে মানে বিপদের মুখে ফেলতেছে, আবার লক্ষ লক্ষ টাকাও দিতেছে। অনেক অনেক হাজার হাজার ডকুমেন্টারি আছে, বাংলাদেশ থেকে লিবিয়া, লিবিয়া থেকে নদীপথে, সাগর পথে নৌকা হইয়া সাঁতরাইয়া ইতালি গেছে 30 লাখ টাকা খরচ করে। অথচ তুমি যদি প্রপার ওয়েতে যাও, তোমার 30 লাখ টাকার 3 ভাগের 1 ভাগ লাগবে, 10 লাখ 12 লাখ টাকায় তুমি ইজিলি ইটালি চলে যেতে পারবা। তো ওরে তো ইনফরমেশন গ্যাপের কারণে দালাল চক্রর ওইভাবে প্রভাবিত কইরা এই কাজটা করতেছে। তো আমরা অবৈধ ইমিগ্রেন্টের যদি কমাইয়া বৈধ পথে নিতে পারি, বৈধ চ্যানেলে সবাই আসতে পারে, এটা দেশের জন্যও ভালো, যে যাচ্ছে তার জন্যও ভালো। তো এইভাবে আমরা আসলে পাসপোর্টের ভ্যালুগুলা রিক্রিয়েট করতে পারি। রিক্রিয়েশন আসলে দরকার। দিনকে দিন বাংলাদেশের জন্য পৃথিবীর অন্যান্য দেশগুলো কঠিন হয়ে যাচ্ছে। আমি বিগত 7 বছর যাবৎ চায়নাতে আসি। প্রথম যখন চায়নাতে আসলে আসলাম, অনেক কিছু ইজি ছিল, স্মুথ ছিল আমাদের পাসপোর্টে। ডে বাই ডে এখন প্রত্যেকটা এয়ারপোর্টে মানে এমন একটা অবস্থা, বাংলাদেশি পাসপোর্ট ইমিগ্রেশন পুলিশরা হাতে পড়লে ওরা যখন কালারটা দেখে সবুজ, মানে ওদের চেহারা লাল হয়ে যায়। মানে আমাদের পাসপোর্ট সবুজ, ওদের চেহারা হয়ে যায় লাল। মানে এটার মধ্যে কি যেন একটা পাপ লুকাই আছে, যে এই একটা পাপই পাইছি, আজকে আমার দিনটা নষ্ট করে দিল। মানে একটা মানে বাংলাদেশে পাসপোর্ট যখন একটা ইমিগ্রেশন পুলিশ হাতে পায়, মানে হাতে ধরলেই চোর, বদমাইশ, নাহলে পলাই যাবে, নাহলে স্ক্যাম করতে আসছে, মানে নেগেটিভ ছাড়া পজিটিভ ধারণা খুব কম। বিকজ আমরা আসলে ওই পজিটিভ যেগুলো ধারণা আছে ওইগুলোরে আমরা হাইলাইট করতে পারি নাই। সর্বলাস্ট যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, যারা আসলে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত হন, বাংলাদেশ থেকে এসে হোক অথবা আজকে থেকে 10-15 বছর আগে এসে বিভিন্ন জায়গায় সেটেলড, আপনাদের মানে মুরব্বীরা যারা আছেন বা প্রবাসী যারা মানে খুব ভালো একটা পর্যায়ে আসেন, তাদের উচিত হচ্ছে একটা ইনিশিয়েটিভ নেওয়া। আপনারা নেগেটিভ যে মার্কেটিংটা হচ্ছে এটাকে যদি আপনার ডমিনেট করতে হয়, চাপ দিতে হয়, তাহলে আপনার এই পজিটিভিটিটা মানুষের সামনে তুলে আনতে হবে। বেশি 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 যারা ভালো সাকসেসফুল আছেন তারা সোশ্যাল মিডিয়াতে আসেন, আপনারা আপনাদের নিজেদের কথা বলেন, কিভাবে আপনারা সাকসেস হয়েছেন, কিভাবে অন্য একটা মানুষ আপনার পথ প্রদর্শন করে সাকসেস হইতে পারে। আমি কি করছি না করছি আমি তো আমারটা আমার ভালো জানি। তো আমি যদি সঠিক ওয়ে আমার গাইডলাইন আমি বলি, আমার এই কথা শুনে আরও 5টা লোক যদি বা 5টা ভাই 5টা বোন যদি ওই পথটা দিয়ে আগাইতে পারে, তাহলে কি হইলো, 5 জনের মধ্যে 2 জন তো আবার সাকসেস হবে। এইভাবে সাকসেস রেটটা বাড়বে। যত সাকসেস রেট বাড়বে তত আমাদের পাসপোর্টের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো। অনেক তো আসলে আমরা করলাম অন্যান্য নিজের স্বার্থে হোক, আনুষঙ্গিক সব বিষয়ে হোক, অনেক কিছুই করছি।
পাসপোর্টটাকে একটু উন্নত করি, যেটা হবে কি, আমরা বিদেশে যারা আছি তাদের মানে যে কোনো জায়গায় গেলে একটা আলাদা সম্মান পাবো বা একটা আলাদা মর্যাদা বৃদ্ধি পাবে। আর যারা আসলে নেগেটিভ কাজগুলো করেন তাদের কাছে অনুরোধ থাকবে, ভাই যে কোনো একটা নেগেটিভ কাজ করার আগে 100 বার ভাববেন। আপনি বিদেশের মাটিতে একটা দেশকে রিপ্রেজেন্ট করতেছেন। আপনার নাম সৌরভ হোক, আর আপনার নাম শুভ হোক, আর আপনার নাম রাকিব হোক, আপনার নাম জসিম হোক, যেটাই হোক, কিন্তু আপনি বাংলাদেশকে প্রেজেন্ট করতেছেন। আপনার নাম ওরা কেউ মনে রাখবে না, কোনো ইমিগ্রেশন পুলিশ কারো নাম মনে রাখার মতো ক্যাপাবিলিটি নাই, কারণ ওরা বাংলাদেশের নামের সাথে পরিচিত না। ওরা বাংলাদেশ নাম মানে বাঙালি নাম যারা, আমার নামের সাথে ওরা চিনবে না, কিন্তু ওরা আমার দেশকে চিনে। পৃথিবীর সবগুলো দেশের মধ্যে বাংলাদেশকে চিনবে, কারণ আমরা গার্মেন্টস এক্সপোর্টে ওয়ান অফ দ্য বেস্ট, বা আমরা অনেক কিছু করি যেটা আসলে ভালো মানে নাম করা পৃথিবীতে। তার পাশাপাশি যদি এইসব অপকর্ম করি তাতেও আমাদের নামগুলো কিন্তু খারাপ হচ্ছে। তারা শুধুমাত্র বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন, আপনি তো তারা বাংলাদেশকে চিনতেছে। তো দয়া করে আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু সিনসিয়ার হন। অনেক কথা বললাম, ভিডিওটা অনেক অনেক বড় হয়েছে আসলে, মানে বিষয়গুলো নিয়ে মাথার ভিতরে অনেক চিন্তা হচ্ছিল দেখে আসলে ভিডিওটা করা। বেশি বেশি করে শেয়ার করেন, যারা এই বিষয়ে জানেন বা বুঝেন তারা আরও মতামত দেন, তাদের মানে দিক থেকে সলিউশনগুলোও দিতে পারেন। আমরা বেশি বেশি এই বিষয়টা নিয়ে ডিসকাশন করি, কারণ আসলে ডিসকাশন না করলে এটা সলিউশনের উপায় নাই। আমরা চাইলেই কোনো আলাদিনের চেরাগ নাই যে ঘষা দিব, পাসপোর্ট আমার রং চেঞ্জ করে ফেলবো, সব কিছু হয়ে যাবে। আমাদের পাসপোর্টটাকে মানে শক্তিশালী করার জন্য আমাদের নিজেদের থেকেই কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদের সময়টা অপচয় হয় নাই, ইনফরমেশনের মধ্যে দিয়েই গেছে। সো বেশি বেশি লাইক শেয়ার করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।